পড়ছিলাম ড্যানিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 17। সিদ্দিক বাড়ির বড় ছেলে শাহরিয়ার সিদ্দিক কাব্য সেদিন সন্ধ্যাতে ঠিকই বাড়ির ছাদে এসেছিল। ভেবেছিল একটিবার কুহুর সঙ্গে দেখা করে উর্মির ব্যাপারটা জেনে নেবে, সঙ্গে মেয়েটার পাগলামি ডিপ্রেশন কিছুটা কমানোর চেষ্টা করবে, বোঝাবে ওকে যেভাবেই পারে। কিন্তু কুহু এলোই না। কাব্যকে অবাক করে দিয়ে সেদিন রাত সন্ধ্যা 9টা অবধি ছাদে সিদ্দিক বাড়ির সবচেয়ে চঞ্চল রমণীর দেখা মেলেনি। কুহু আসেনি ওই দিন ছাদটায়। শান্ত করলো না কাব্যের উত্তপ্ত দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়কে। কাব্য সেদিন রাত 9টা অবধি অপেক্ষা করেও যখন কুহুর দেখা পেল না, ও ভেবেই বসলো কুহু হয়তোবা মেসেজ সিন করেনি, হয়তো দেখেইনি কাব্যের মেসেজটুকু। কাব্য কিছুটা ভ্রু কুঁচকে সন্দেহ নিয়ে ওর ফোন বের করলো। ঠিক ভেবেছে হোয়াটসঅ্যাপে মেসেজ সিন হয়নি দেখাচ্ছে। কাব্য এবার আরো একটা মেসেজ করলো, আসবি তুই, আই এম ওয়েটিং। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওপাশে মেসেজের অপশনে ডাবল মার্কটি এলো না। কুহু কি অনলাইনে নেই? এমনটা তো হবার কথা না। অধৈর্য কাব্য এবার কল লাগালো। কলের 2 সেকেন্ডের মাথায় ওপাশে মিষ্টি কণ্ঠী এক নারী জানালেন কুহুর নাম্বার ব্যস্ত আছে। একে একে সব কমিউনিকেশন সাইট থেকে এমন একটা অদ্ভুত ফিরতি ব্যবহার পাওয়ার পর কাব্যের এবার কিছুটা সন্দেহ হলো। ও 7-5 ভাবা মাত্রই সরাসরি মেসেঞ্জারে গেল। কুহুর আইডিতে ঢোকা মাত্রই কাব্য একটা মারাত্মক ধাক্কা খেল। ইউ ক্যান্ট রিপ্লাই টু দিস কনভারসেশন লেখাটা দেখা মাত্রই কাব্যর চোখ বড় বড় করে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। কুহু ওকে ব্লক করে দিল। কাব্যকে ব্লক করে দিল তার ওই মাথা মোটা অবশ টিনেজ কাজিনটা। কাব্যের বিশ্বাসই হলো না শুরুতে। কাব্য দেয়াল ধরে কিছুক্ষণ ফোন হাতে হাঁ করে দেখে গেল শুধু ওই লেখাটুকু। যখন পুরো ব্যাপারটা মাথায় ঢুকে গেল, ধীরে ধীরে কাব্যের চোখের রং পরিবর্তন হয়ে যায়। কপালের রগ ফুটলে ওঠে এক সময়। ফোন ধরে থাকা হাতের পেশি শক্ত হয়ে আসে। কাব্য ফুঁসতে লাগলো রীতিমতো। কুহু ওকে ব্লক করে কিভাবে দিল? এটা কেমন বেয়াদবি! ওর সঙ্গে কথা বলাটা জরুরি মনে করলো না একবারের জন্য? কাব্য কি ঠিক করতে চায়নি সব? চেয়েছিল তো আজ, নিজে মেসেজ অবধি করেছে। অথচ ওই মেসেজটা দেখার পরেও কুহু এমন একটা কাণ্ড কি করে ফেললো? মেয়েটার বুক কাঁপলো না? কাব্য রাগের মাথায় ফোনটা আছাড় মারতে যাবে, হাত উঠায় উপরে। পর মুহূর্তে ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা ভেবে আবার হাত নামিয়ে নেয়। রাগে ফুঁসতে ফুঁসতে ওভাবেই নিচে নেমে আসে। কুহুদের ফ্ল্যাটে যাবে বলে দোতলায় এসে থামলেও কি মনে করে থেমে গেল কাব্য। আচ্ছা, কাব্য কেন এত রাখছে? ও তো এটাই চেয়েছিল, তাই না? ও তো চেয়েছিল কুহু ওকে ভুলে যাক, মুভ অন করুক। এখন যখন কুহু সেটাই করছে, ওর কেন এত রাগ লাগছে? পর মুহূর্তে কাব্যের ব্রেন কাব্যকে উত্তর দিল, কারণ আমি চাইনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে কুহু মুভ অন করুক। আমি তো চেয়েছিলাম কুহু ভালো থাকুক, কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে নয় সেটা। কাব্য মাথাটা নিচু করে কপালের দুপাশ আঙুলের মধ্যে চেপে ফ্ল্যাটের দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কলিং বেল বাজাবে করে কেন যেন বাজাতে পারছে না। কুহুর প্রতি রাগটুকু তরতর করে বাড়তে লাগলো ক্রমশ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ও কিছুতেই এসবে কেন যেন কুহুকে দোষ দিতে পারছে না, অথচ নিজে ঠিকই জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি এখন তো কুহুর উপর রাগটাও কমাতে পারছে না, আবার ওকে দোষও দিতে পারছে না। দুটোনায় ডুবে আছে কাব্য। হঠাৎ ফ্ল্যাটের ভেতর থেকে কুহুর গলা শুনে গেল। কবিতার কাছে চেঁচিয়ে চেঁচিয়ে টিভির রিমোট চাইছে। কাব্য মাথা তুলল, মন দিয়ে শুনলো ওসব। ঠিকই তো, কুহু মুভ অন করেছে, ভালো থাকার চেষ্টা করছে। ওর প্রতি যা মোহ বেঁচে ছিল সেটাও একসময় কেটে যাবে। কাব্য পাগল, তাই এসব নিয়ে একটু বেশিই চিন্তা করে যাচ্ছে। ভালোই তো আছে কুহু, ওকে ছুঁড়ে ফেলে যদি কুহু ভালো থাকাটা হয়, থাকুক না। কাব্য আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই ফ্ল্যাটের সামনে। তারপরও কেন যেন প্রচন্ড রেগে মেগে কুহুদের ফ্ল্যাট থেকে নিজেদের ফ্ল্যাটে এলো। শামীমা দরজা খুলে ছেলের এই রাগে রাগে মুখ দেখে হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, কিরে, এত রেগে কোথা থেকে এলি? কাব্য নিজের ঘরে যেতে যেতে রাগে কণ্ঠে বলে গেল, জাহান্নাম থেকে, বলে ঠাস করে নিজের রুমের দরজা আটকে দিল। শামীমা হাঁ করে ছেলের ওই রাগটুকু দেখে গেলেন। এটার আবার কি হয়ে গেল? কাব্য ঘরে ঢুকে কিছুক্ষণ পায়চারি করলো পুরো রুমটা জুড়ে। কি করবে, কি করা উচিত, যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রুমের মধ্যে অস্থির ভঙ্গিতে পায়চারি করতে করতে। তারপর যা হওয়ার তাই হয়ে গেল।
কাব্য সিদ্ধান্ত নিয়ে নিল। রুমের এক পাশে স্থির হয়ে দাঁড়ালো। এবার ফোনটা বের করে কল লাগালো কাউকে। ওপাশের মানুষ কল রিসিভ করলে কাব্য গম গমে স্বরে বলল, আমি রাজি তোমাদের শর্তে, আজকে থেকেই জয়েন করছি আমি। ওপাশে কি বলা হলো শোনা গেল না। কাব্য কল কেটে ফোনটা এবার আছাড় দেবার মিটও ছুঁড়ে ফেললো এক প্রকার বিছানায়। রাগের মাথায় ভেতরটা ধপধপ করছে স্রেফ। কাব্য টাওয়াল নিয়ে শাওয়ারে চলে গেল। মাথাটা এই মুহূর্তে ঠান্ডা করতে হবে। রাতে যখন কাব্য, শামিমা, আনোয়ার খাবার খেতে বসলেন, কাব্য তখন ওদের সামনে হুট করে প্রস্তাব তুলল, আব্বু আম্মু, তোমাদের আমার কিছু বলার আছে। শামিমা ছেলের পাতে তখন আলহাদি ভঙ্গিতে সবচেয়ে বড় গলদা চিংড়ি তুলে দিতে দিতে বললেন, এটা একবার খেয়ে দেখ, মাখা মাখা করে করেছি তোর জন্য। কাব্য গলদা চিংড়ি প্লেটে রেখে অযথাই খাবার নাড়াচাড়া করতে করতে তাকালো একবার আনোয়ারের দিকে। আনোয়ার খেতে খেতে বলল, কি বলবে বলছিলে বলো। কাব্য এবার শান্ত ঠান্ডা কণ্ঠে ডাইনিং রুমের সবচেয়ে বড় ব্লাস্ট করে বসলো, আমি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হচ্ছি। আনোয়ারের খেতে থাকা হাত এই একটা কথায় আচমকা থেমে গেল। তিনি হাঁ করে তাকালেন ছেলের দিকে। শামিমা তখনও খুব রসিক মনে ছেলের পাতে গলদা চিংড়ির ঝোল দিছেন। কাব্য তখন তাকে আটকে দিল, ঝোল দিও না আম্মু। শামিমা তবুও দিলেন। কাব্য শামিমার থেকে চোখ সরিয়ে আবার তাকালো আনোয়ারের দিকে। আনোয়ার ভীষণ শান্ত স্বরে কথা বলা শুরু করলেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এখন ফুটবল খেলবে, খাবার টেবিলে বসে রসিকতা করবে না আমার সাথে কাব্য। আনোয়ার আবার খেতে মন দিলেন। কাব্য ওনার এমন একটা রিয়াকশন দেখে বিরক্ত হলো কেন যেন। নিজের বিরক্তি চেপে রেখে ঠান্ডা গলায় পাল্টা জবাব দিল, আমি এইবার সিরিয়াস আব্বু। আনোয়ার ভুরু কুচকে প্লেট থেকে চোখ সরিয়ে তাকালেন ছেলের দিকে। ছেলের উপর কড়া কণ্ঠে কথা বলেন না আজ প্রায় বহু বছর। কাব্য এমন একটা ছেলে যাকে কখনো অযথা শাসন করতে হয়নি তার। সবসময় বুঝে শুনে চলে এসেছে, ফ্যামিলিকে আলাদাভাবে ট্রিট করে এসেছে। কিন্তু কাব্যের এবারের ছেলে মানুষই সিদ্ধান্তের একটুকু ঠেলে ঠেলে বেরিয়ে আসতে চাইছে আনোয়ারের। কিন্তু নিজের চূড়ান্ত রাগ কষ্ট করে সংবরণ করে চিবিয়ে ছিনিয়ে শুধু বললেন, তুমি সিরিয়াস হলে আমার জবাব হবে না, শুনছো তুমি? এরপরেও তোমার আর কিছু বলার আছে? কাব্য সেরফ নিষ্পলক তাকিয়ে রইল আনোয়ারের দিকে। চোখের ইশারায় যেন কাব্যের উত্তর বুঝিয়ে দিতে চাইল বাবাকে। কাব্যের জেদের উপর আনোয়ারের নিজের চোখের জেদ দেখালেন। বাপ ছেলের মাঝে শামিমা পিসে তিনি কিছু বলতে চাইলেন, অথচ উনি বলার আগে কাব্য এবার পাল্টা জেদ দেখিয়ে আনোয়ারের চোখে চোখ রেখে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আব্বু অলরেডি, তোমাদের জাস্ট জানালাম আমি, দ্যাটস ইট। আজকে রাতে আমি 6 মাসের ট্রেনিংয়ে ফুটবল ন্যাশনাল ক্যাম্পে উঠছি। ওখান থেকেই আমি আমার পড়াশোনা বাকি 6 মাস কন্টিনিউ করব। আনোয়ার ভ্রু কুচকে তাকালেন। ছেলেকে এখন চোখের সামনেই সহ্য করতে পারছেন না আনোয়ার। একজন রিটায়ার্ড আর্মির ছেলে কিনা ফুটবলার হবে, লোকে কি বলবে? পাড়ায় তো মুখটুকু দেখাতে পারবে না লজ্জায়। আনোয়ার এত বড় ছেলের উপর রাগ দেখাতে ব্যর্থ হলেন। ফলস্বরূপ চুপচাপ নিজের প্লেটে ভাত রেখেই সেটাতে পানি ঢেলে উঠে পড়লেন টেবিল থেকে। শামিমা হতভম্ব হয়ে ডাকলেন, ও কি করলেন? খাবারের উপর রাগ দেখাতেনি, বসুন, শুনুন আগে ছেলেটা কি বলতে চাইছে। আনোয়ার জবাবে কাব্যের দিকে না তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, ওর জীবনে আমাদের ডিসিশনের দরকার নেই শামিমা, আমি মেনে নিচ্ছি এটা, তুমিও নাও। হ্যাঁ, এরপর যখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে ছেলে কি করে, ওদের বলে দিও ছেলে ইঞ্জিনিয়ারিং ছেলে, মাঠে খেলাধুলো করে। কাব্য শুধু শুনল। আনোয়ার এবার কাব্যের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে শেরফ বললেন, এটা একটা রাবিশ ডিসিশন ছিল তোমার। তোমার কাছে এই ধরনের ডিসিশন আমি আশা করিনি। পস্তাবে তুমি এর জন্য, মনে রেখো আমার কথাটা। আনোয়ার লুঙ্গি সামলে আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। কাব্য ওনার যাওয়ার দিকে চেয়ে থাকলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে আবার খেতে লাগলো। উনি যেতেই শামিমা ছেলের দিকে তাকালেন। কাব্য মাথা নিচু করে আনমনে শুধু খেয়ে যাচ্ছে, বলা যায় খাচ্ছে কম নাচছে বেশি। শামিমা বুঝেন ছেলে কোনো একটা বিষয় নিয়ে অস্থির, কদিন ধরেই তো খেয়াল করেছে এটা। শামিমার ভীষণ মায়া হলো তার এই বড় ছেলেটার জন্য। কাব্যের কাঁধে উনি মমতার হাত রাখেন। এই কাব্য। কাব্য মাথা তুলল না, খাবার নিয়ে নাড়াচাড়া করছে চুপচাপ। শামিমা বললেন, তুই মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছিস তো আব্বু? কাব্য তখন তাকালো মায়ের দিকে। মায়ের মিষ্টি মায়াবী মুখটার দিকে চেয়ে জবাবে ঘাড় নাড়ল। তাহলে যা, আমার পক্ষ থেকে বাধা নেই। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো। ট্রেনিং কোথায়?
শামীমা জিজ্ঞেস করলেন। কাব্য উত্তর দিল, ঢাকায়, সাভারে। শামীমা অবাক হয়ে বললেন, তাহলে তো বাসা থেকেই যাওয়া আসা করতে পারিস, গাড়ি আছে আমাদের, খুব একটা তো অসুবিধাও হবে না তোর। কাব্য জবাবে মায়ের চোখে চোখ রেখে কেন যেন মিথ্যা বলতে পারল না, কখনো পারবেও না সেটা অবশ্য। কাব্য চোখ লুকিয়ে অযথাই খাবার নাড়তে নাড়তে জবাবে বলল, আমি ট্রেনিং এ ফোকাস করতে চাইছি আম্মু, বাসায় থাকলে সেটা সম্ভব না, আর 6 মাসের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। শামীমা ছেলের জন্য মনটা কেমন যেন বড্ড খচখচ করছে, তবুও কেমন ধরা গলায় জিজ্ঞেস করে বসলেন বাচ্চাদের মতো, আমাদের এই 6 মাসে দেখতে আসবি না আব্বু? কাব্য মায়ের দিকে তাকালো এবার। শামীমা আলহাদি চোখে ছেলের দিকে বড্ড আশা নিয়ে তাকিয়ে আছে। কাব্য এবার হালকা হাসলো, মায়ের চোখে চোখটা এবারেও রাখলো না, না রেখে জবাবে সেরফু বলল, আসবো, তবে ঘন ঘন পারবো না। শামীমা হাসলেন, জিজ্ঞেস করলেন, আজকেই যাবি? কাব্য এবার কেমন যেন অন্যমনস্ক গলায় জবাব দিল, হুঁ, আজকেই। তোর চাচ্চু চাচিদের জানিয়েছিস? শামীমা সবার খেয়ে রেখে যাওয়া প্লেট গ্লাস গোছাতে গোছাতে বললেন। কাব্য এবার মুখ শক্ত করলো, ও কুহুদের ফ্ল্যাটে আর যাবে না। কাব্য খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে টিস্যু দিয়ে মুখটা মুছে বলল, ফোনে জানিয়ে দিব আম্মু সবাইকে। বলেই কাব্য হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শামীমা হাতে নোংরা প্লেট দুটো নিয়ে ছেলের যাওয়ার দিকে চেয়ে রইলেন অবাক হয়ে। সেবার কাব্য বলে গেল যদিও সে এই বাড়িতে মাঝে মধ্যে আসবে, কিন্তু কেন যেন কাব্য আর এলো না। সবাই ওকে কত কল করলো, মেসেজ করলো, ওর ক্যাম্পে গিয়েও দেখা করলো, ওকে বাসায় একবার হলেও আনার জন্য। তবুও কাব্যের সেই এক জেদ, একই কথা, ওর ট্রেনিং শেষ করে একবারই বাড়িতে যাবে। শামীমা তো ছেলের এমন একটা কাজে শুধু মুখ আঁচল চেপে কাঁদেন। ছেলে দূরে সরে গেল এভাবে, কতটা দূরে গেল কে জানে। শামীমা ঘরে একা থাকেন। আগে কুহু আসতো এই ফ্ল্যাটে, মেয়েটার সঙ্গে গল্প করে সময় যেত ভীষণ ভালো। ইদানিং কুহুও ব্যস্ত নিজের জীবনে, সারাদিন প্রাইভেট টিউশন, কলেজ আর পড়াশোনা করতে করতে ওর এই দিকটা আসার সময়টা অবধি নেই। শামীমার ইদানিং অনেক একা একা লাগছে ভীষণ, কেউ নেই ওনার আশেপাশে। দুটো সন্তান দুদিকে, এই মুহূর্তে কেন যেন শামীমার একটা মেয়ের ভীষণ অভাব বোধ হচ্ছে। একটা মেয়ে সন্তান থাকলে নিশ্চয়ই শামীমার আজ দিন ভালো কাটতো। মায়ের কষ্টটাও ছেলেদের থেকে ভালো বুঝতে পারতো নিশ্চয়ই। সেদিন রাতে আনোয়ারের বুকে মুখ গুজে নিজের জীবনে সেসব অভিযোগগুলি বলছিলেন একের পর এক তার স্ত্রী। আনোয়ার শুধু স্ত্রীর চুলে হাত বুলিয়ে দিতে দিতে চুপচাপ শুনে যান সেসব অভিযোগ। মাঝে একবার বলতে চেয়েছিলেন, কেন দিলে তোমার বড় ছেলেকে যেতে? তুমি একবার আটকালে তো থেকে যেতে পারতো না, কিন্তু বলা হলো না। এই নারী এমনিতেই অনেক অপরাধ বোধে ভোগে, তাকে আর যন্ত্রণা দিয়ে কাজ নেই। আনোয়ার একসময় জিজ্ঞেস করলেন, কাব্যের ভার্সিটি শেষ হবে কবে? শামীমা ফুপাতে ফুপাতে বললেন, আর তো 6 মাস পরেই ফাইনাল এক্সাম। আনোয়ার এবার গম্ভীর হয়ে বললেন, মেয়ে দেখা শুরু করো, ওর ভার্সিটি শেষ হলে বিয়ে দেবো ওকে। ঘরে বউ আনলে এমন হঠকারিতা বাহিরমুখী হতে পারবে না, আর তোমারও আর বুক খালি খালি লাগবে না। শামীমা অবাক হয়ে তাকালেন আনোয়ারের দিকে। কাব্য কি মানবে? আনোয়ার এইবার মুখ চোখ শক্ত করে ফিরতি জবাব দিলেন, আমরা ওর ফুটবল খেলার মতো অদ্ভুত সিদ্ধান্ত মেনে নিতে পারলে ওরও আমাদের এই সিদ্ধান্ত মানতে হবে। আমি যদি শুনি ছেলেকে এই ব্যাপারে তুমি লাই দিয়েছো, তাহলে আমি দিব না। আমি লাই, আমিও চাই কাব্যের বউ আসুক এ ঘরে, একটা মেয়ের দরকার এই ঘরে আমার। শামীমা কথাটা বলে আবার স্বামীর বুকে মুখ গুজেন। কুহরাজ এইচএসসির রেজাল্ট দিয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বংশের সবচেয়ে ফাঁকিবাজ মেয়েটাই এবার সব সাবজেক্টে ভীষণ ভালো মার্ক পেয়ে পাশ করেছে। এমনকি শুধু পাশ নয়, কুহুর জিপি এসেছে 4.92, অল্পের জন্য A+ আসেনি। এতে অবশ্য সিদ্দিক বাড়ির সদস্যের তেমন কোনো মাথা ব্যথা নেই। কুহু যেমন পরিস্থিতিতে দিনকাল চালাচ্ছিল, তাতে ওর এমন একটা রেজাল্টই সবার তাক লেগে গেছে রীতিমতো। এখন এই মুহূর্তে সিদ্দিক বাড়িতে তো কুহুর রেজাল্টে রীতিমতো হইচই লেগে গেছে। সব চাচুরা কুহুকে গিফট দিয়েছেন, সাদাত মিষ্টি বিলিয়ে দিয়েছেন সম্পূর্ণ পাড়াতে, ঢাকার আত্মীয়ের বাড়িতে। এই মুহূর্তে সিদ্দিক বাড়ির সবাই ভীষণ খুশি, একমাত্র কুহু ছাড়া। ওর মধ্যে রেজাল্ট নিয়ে তেমন কোনো হেলদোল নেই। ড্রয়িং রুমে এত হইচই, এত আড্ডা, সবকিছু এখনকার বদলে যাওয়া কুহুর কাছে কেমন যেন পানসে ঠেকছে। ও নিজের রুমের জানালার পাশটায় আনমনে দাঁড়িয়ে আছে। অদূরে একটা আম গাছে দুটো শালিক পাখি বসে আছে, সেটাই দেখছে এখন।
দুটো শালিক পাখি একে অপরের গায়ের সঙ্গে মিশে একসঙ্গে বসে রোদ পোহাচ্ছে। মেয়ে শালিক ছেলে শালিকের গায়ের ভেতর মিশে ওম নেবার চেষ্টায় রত। কুহুর হাসি আসছে ওসব দেখে, কিন্তু কেমন যেন হাসতেও পারছে না। ও চুপচাপ জানালায় মাথা ঠেকিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। আজ প্রায় 6 মাস কেটে গেছে কি অবলীলায়। এই 6 মাসে কাব্য ভাইয়ের সঙ্গে একবারের জন্য কুহুর দেখা হয়নি। কাব্য ভাই হয়তোবা ওর থেকে মুক্তি পেতেই ট্রেনিং এর নাম করে বাড়ি থেকে দূরে থাকছেন। এ বাড়ি থাকলেই তো কুহুর সঙ্গে দেখা হবে, ওর পাগলামি দেখা লাগবে, ওর প্রতি আবারও বিরক্তি আসবে। সেটা নিজে প্রকাশ না করতে পেরে উর্মিকে পাঠানো লাগবে। কত কত চিন্তা ছিল কাব্য ভাইয়ের। আজ এসব কিছুই নেই, কারণ কুহু নিজেকে সামলে নিয়েছে। কাব্য ভাইয়ের প্রতি ওর ভেতরে আর কিছু নেই, কিচ্ছু না। যা ছিল 6 মাস আগে কুহু মাটি চাপা দিয়েছে। এখন কাব্য ভাইকে কুহু মন থেকে কুহু বাকিটা ভাবতে পারে না। হঠাৎ কোথা থেকে কায়া দৌড়ে এসে একটা মিষ্টি জোর করে কুহুর মুখে ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, কংগ্রাচুলেশন কুহুপু। কুহু এত বড় মিষ্টি মুখে ঢোকানো অবস্থাতে কায়ের দিকে বিরক্ত চোখে তাকিয়ে কোনো রকমে মিষ্টি চিবিয়ে বলল, এত চেঁচানোর কি আছে এখানে? কায়া অবাক হয়ে বলল, আরে চেঁচালাম কই, আমি তো খুশি প্রকাশ করছি শুধু। তুমি তো ফাটিয়ে দিয়েছো কুহুপু। এ কি বলে ইন্তেকাম অর্থাৎ রিভেঞ্জ দেখিয়ে দিয়েছো তুমি। প্রেমে ছ্যাঁকা খেলে মানুষ কি না করতে পারে। ব্রাভো কুহুপু। কুহু মিষ্টি কোনো রকমে গিলে নিল। তারপর গিয়ে সকালের এলোমেলো বিছানা গোছাতে শুরু করে কাঠ কাঠ গলায় জবাব দিল কায়াকে, আমি কারো উপর রিভেঞ্জ দেইনি, ভুল ধারণা এটা তোর। কায়া হাত ধুয়ে একটা চেয়ারে বসে কুহুর দিকে চেয়ে বলল, মায়ের কাছে মামার বাড়ির গল্প কেন শোনাচ্ছ কুহুপু? আমি জানি তুমি এসব কেন করছো। কুহু জবাব দিল না, চুপচাপ বিছানা গোছাতে মন দিল। এই যে কুহু এলোমেলো বিছানা গোছাচ্ছে, এসব দেখে কেন যেন কায়া অবাক হয় না এখন আর, কারণ এই 6 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। কুহু আর আগের মতো হাসি খুশি নেই, আগের মতো অযথা বায়না ধরে না, ওর কানে পোকা বের করে দেয় না, আগের মতো লাফায় না, টিভিতে নিয়ম করে সিরিয়াল দেখে না। বরং কুহু গম্ভীর হয়েছে, বোঝদার ব্যবহার করে আজকাল। সিরিয়ালের বদলে টিভিতে জায়গা করে নিয়েছে বিভিন্ন ডকুমেন্টারি মুভিজ, ইংলিশ সায়েন্স ফিকশন মুভি। বায়না করে না, বরং ওর যা চাই তা গোপনে চেয়ে রাখে সর্বদা। আগের মতো কুহু কেমন যেন আর খোলামেলা নেই, হয়ে গেছে কোনো গোপন এক ডায়েরি, যা কুহু কখনো খুলতে চায় না, মিলতে চায় না কারোর সামনে। কুহু এখন রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ম করে পড়তে বসে। কলেজ যায়, আবার প্রাইভেট, সন্ধ্যার সময় আবার চা খেয়ে পড়তে বসা। আশেপাশের এলোমেলো জিনিস গুছিয়ে রাখা, সবটাই এখন কুহু নিজে করে, কাউকে বলে দিতে হয় না। এত বছরের কুহুর সঙ্গে এখনের কুহুর কেমন যেন একটা অমিল। কুহু আগের মতো আর নেই দেখে সাদাত কবিতা অনেকবার ওকে ডক্টরের কাছে নিয়ে গেছেন। মেহেদি নামের একটা ছেলেকে কাব্য পাঠিয়েছিল শুরুর দিকে, সেও কুহুকে ঠিক করতে পারেনি। এসব কিছু হচ্ছিল সবটাই কুহুকে না জানিয়ে। তারপর একদিন কুহু এসব বুঝতে পেরে গেল। সেদিন কি ঝড়টাই না বয়ে গেল বাড়িতে। কুহু সেদিন হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলেছে। রাগে কাঁপতে কাঁপতে সাদাত কবিতার দিকে চেয়ে শুধু বলেছিল, আমি ভালো থাকার চেষ্টা করলে তোমরা কেন এটাকে পাগলের রোগ ভাবো আব্বু আম্মু? প্লিজ দয়া করে আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো থাকতে দাও। যদি আমাকে এইরকম মেনে নিতে না পারো তাহলে বলো, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তবু রোজ রোজ তোমাদের এসব আমার মস্তিষ্ক আর নিতে পারছে না। এইবার অন্তত সবাই একটুখানি আমাকে দয়া দেখাও, আল্লাহর ওয়াস্তে প্লিজ। সেবারের চূড়ান্ত রাগারাগির পর তাই এখন ও আর কেউ এই বাড়িতে ডক্টরের কথা তোলে না। কুহু যেমন আছে ওকে এখন তেমনটাই মেনে নিয়েছে সবাই। কায়া দীর্ঘশ্বাস ফেলল। ও এখনো অনেক মিস করে ওই আগের কুহুকে। কেন যে কোনো যন্ত্রণার দিনে কাব্য ভাই কুহুর জীবনে আসতে গেল। ভালোই তো ছিলেন ওরা ভাই বোন হিসেবে। মাঝখানে একটা মনের অনুভূতি, হৃদয় ভাঙার আর্তনাদ, সবকিছু দুজনের জীবনটা কেমন এলোমেলো করে দিল। কাব্য ভাই তো ঠিকই ভালো আছেন, মাঝখানে কুহুর জীবনটা এলোমেলো, পথহারা পথিকের ন্যায় হয়ে গেল। কুহু বিছানা সুন্দর করে গুছিয়ে সোফাতে বসলো, ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। এই ফেসবুক অ্যাকাউন্ট যে দেখবে সে ভাববে কুহু কত সুখী জীবনে। প্রতিদিনের ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা, রোজ মিমস শেয়ার করা, এক একটা পার্টির আপডেট লোকদের দেওয়া, সব কেমন সাজানো এই অ্যাকাউন্টে। অথচ একমাত্র কুহু আর ওর খোদা জানেন বুকের ভেতরটা আজও কেমন পুড়ে। মাঝরাতে আজও কুহুর আকাশ বাতাস মিথ্যে করে কান্না পায়, বুকের ভেতরটা কামড়ে কেউ যেন ক্ষতবিক্ষত করে রোজ।
কুহু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নিয়ম মতো এবারেও ওর জীবনের আর একটা খুশির বিষয় হিসেবে পোস্ট করলো ওর এইচএসসি রেজাল্ট নিয়ে। মুহূর্তের মধ্যেই কুহুর স্ট্যাটাসটা রিয়েক্ট কমেন্টে ভরপুর হয়ে গেল। সবাই গণহারে কংগ্রাচুলেশন জানাচ্ছে কুহুকে কমেন্ট সেকশনে। কুহু এবার সোফাতে পায়ের উপর পা তুলে বসলো। তারপর বেশ সময় নিয়ে সবাইকে সুন্দর করে রিপ্লে করতে লাগলো একের পর এক। আজ আর্লি মর্নিং ট্রেনিং ছিল কাব্যের। সারা রাত না ঘুমিয়ে সকাল থেকে মাঠে এক নাগালে ফুটবল প্র্যাকটিস করছে। এই মাত্র ট্রেনিং থেকে ফিরে সবেই ভার্সিটি ঢুকছিল কাব্য, তার মধ্যে তানিম কোথা থেকে দৌড়ে এসে কাব্যের সামনে এসে দাঁড়ালো। কাব্য থামলো, ভ্রু কুঁচকে তানিমকে দেখেও। তানিম কাব্যের সামনে এবার সরাসরি নিজের ফোন তুলে ধরলো। হাঁপাতে হাঁপাতে বলল, কুহুর রেজাল্ট দিয়েছে আজ, এই দেখ ওর স্ট্যাটাস। কাব্য ভ্রু কুঁচকে এক নজর তানিমকে দেখলো। তানিম হাঁপাচ্ছে, মনে হচ্ছে ও আজ ভার্সিটি এসেছে শুধুমাত্র কাব্যকে এই একটা খবর শোনানোর জন্য। কাব্য ফোনের দিকে একবার শুধুমাত্র তাকালো। কুহুর স্ট্যাটাসের রিয়েক্ট কেন যেন সবার আগে চোখে পড়ে গেল। 1 ঘন্টায় 221 রিয়াকশন। ফ্রেন্ড লিস্ট ভালোই মানুষ জুটিয়েছে কুহু। এত এত শুভাকাঙ্ক্ষী তার, বেশ ভালো। কাব্য তারপরে চোখ সরিয়ে ফেলল। তামিম ওদিকে ভীষণ আগ্রহ নিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে ওর রিয়াকশন দেখার জন্য, অথচ কাব্য তেমন কোনো রিয়াকশনই দেখালো না, যেন ও কিছু দেখেইনি, কিছু জানে না। এমন একটা ভাব করে গা ছাড়া ভঙ্গিতে জবাব দিল, দেখলাম তো, বলে কাব্য তানিমকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করছে। কাব্যকে এমন একটা ব্ল্যান্ড রিয়াকশন দিতে দেখে তানিম ভীষণ আশ্চর্য হলো। এবারটা কাব্য পাথর নাকি, এত রোবোটিক টাইপস কেন ও? তানিম আবার দৌড়ে এসে কাব্যের পাশে এসে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই খুশি নস? অনেক দুর্দান্ত রেজাল্ট করেছি কিন্তু কুহু। কাব্য জবাবে এক হাতে কাঁধের ব্যাগের বেল্ট ধরে হাঁটতে হাঁটতে ভাবলেশীন ভাবে বলল, এখানে খুশি না হওয়ার কি আছে? কাব্যের মুখের ভাবভঙ্গি সুবিধার নয় একদমই। তাই তানিম এবার সন্দেহ নিয়ে বলে উঠল, কিন্তু আমার কেন মনে হচ্ছে না সেটা? আমার মনে হচ্ছে তুই ভেতরে ভেতরে ফুলছিস। কাব্য জবাব দিল না এমন ফালতু প্রশ্নের। ও কেন ফুলবে? ও তো এটাই চেয়েছিল। কুহু ভালো করেছে, ভালো আছে। সে যা চেয়েছিল তাই করেছে জীবনে। কাব্যের এখানে রাগ বা ফোলার কি আছে? তানিম এটারে মুখের মধ্যে একটা ভয়ানক ঘুষি মারতে ইচ্ছে করছে এখন কাব্যের। আবার আরেকটা ফালতু প্রশ্ন করলে আজ নির্ঘাত তানিমের কপালে দুঃখ আছে। তানিম এবার নিজে থেকেই কুহুর কমেন্ট সেকশন ঘুরে দেখতে দেখতে কাব্যকে শুনিয়ে শুনিয়ে একের পর এক বলতে থাকে। কুহু রিপ্লাই দিচ্ছে কমেন্টের। দেখে তো মনে হচ্ছে খুব খুশি আছে ও। দেখ, একজনকে বলল ট্যুরে যাবে এবারও, আরেকজনকে বলেছে আজ নাকি ঘুরতে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে, ট্রিট দিবে ওদের। ভীষণ এনজয় করছে কিন্তু মেয়েটা ওর লাইফে। কাব্য হাঁটা থামালো হঠাৎ। মাথার ভেতরে পুরনো সেই 6 মাসের রাগ দপদপ করতে লাগছে আবার। কাব্য শীতল চোখে তানিমের দিকে তাকাতেই ওই তাকানো দেখে তানিম ভয়ে একটা ঢোক গিলে কোনো রকমে সাফাই গাইবার চেষ্টা করতে লাগলো। আসলে আমি চেক করছি। তুই কি ওর স্পাই? ওর প্রতিটা খবর আমি তোকে দিতে বলেছি আমি। কাব্য ভয়ানক ভাবে ধমকে বলতে লাগলো। কাব্যের এক একটা রাম ধমকে তানিমের গলার যা কথা ছিল বেঁচে সব হারিয়ে যাচ্ছে। ও কোনো রকমে মিনমিন করে বলল, বলিসনি। আমি ভাবলাম তোকে বললে। আমাকে বললে কি আমি ওর খুশি দেখে জেলাস হব? ওসব দিন গেছে তামিম। এখন আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, ও ওর লাইফ নিয়ে। লেট আস মুভ অন প্লিজ। কাব্য কথাটা বলে তানিমের কাঁধের কাছটায় জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে আবার হাঁটা শুরু করে। এবারের হাঁটার ভঙ্গিমা পাল্টে গেছে ওর। দূর থেকে তানিম বোঝে কাব্য রেগে আছে, ও জেলাসি হচ্ছে, ওর ভেতর ফুসছে। স্বীকার করে না দেখে কি তানিম অবুঝ নাকি? ঠিক বুঝে গেছে। কাব্যের হাঁটার মধ্যে পাশ থেকে হঠাৎ একজন জুনিয়র এসে কাব্যকে ঘিরে ধরলো। ওরা মূলত ফুটবল ক্লাবে জয়েন হতে যাচ্ছে, সেটা নিয়েই কাব্যের কাছে সাজেশন চাইতে এসেছে। কাব্য গম্ভীর মুখে ওদের বলে দিচ্ছে ফুটবল সম্বন্ধে সব ডিটেলস। বোঝা যাচ্ছে এই মুহূর্তে জুনিয়রের সঙ্গে কথা বলার মুড ওর নেই। শুধুমাত্র তানিমের কাছে নিজেকে স্বাভাবিক দেখাতেই এমনটা করে যাচ্ছে। তানিম দূরে থেকে বাঁকা হেসে শুধু দেখে গেল কাব্যকে। মনে মনে হাসে তানিম, বিড়বিড় করে বলে যায়, তুই অলরেডি ফেসে গেছিস কাব্য। এখন শুধু তোর এটা রিয়েলাইজ করা বাকি। এই গুরু দায়িত্বটা না হয় আমি তানিম নিজ দায়িত্বে করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি তানিমস প্ল্যান সিদ্দিক বেড়া।